ডোনাল্ড ট্রাম্প কঠোরভাবে ইরানের ৩ ধাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই সময়ে চীনের ৩,০০০ কন্টেইনার সামরিক সরঞ্জাম এবং রাশিয়ার ৩৯টি যুদ্ধজাহাজ পাকিস্তানের নিয়ন্ত্রণ অঞ্চলকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির বাস্তব চিত্র বদলে দিচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাকে সামনে রেখে চীন যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন পাইপলাইন কৌশল তৈরি করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এক ধরনের ভূকম্পন সৃষ্টি করতে পারে। বিশ্ব পরিস্থিতি যখন যুদ্ধবিরোধী আলোচনার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ইরান ৩ ধাপে একটি নতুন প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের প্রতিটি ধাপ মূলত হরমুজ প্রণালী বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বড় ধরনের চাপে ফেলার কৌশলের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু ওয়াশিংটন সেই প্রস্তাব গ্রহণ করেনি, বরং পরিস্থিতি এখন এমন এক সংকটপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিকে অজানা এক পরিণতির দিকে ঠেলে দিতে যাচ্ছে। বিশ্ব রাজনীতির মঞ্চে এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ যেন হিসেব করে নেওয়া হলেও তার ফলাফল অনিশ্চিত। ইরান যখন আলোচনার টেবিলে বসে যুক্তরাষ্ট্রের সামনে ৩ ধাপের একটি প্রস্তাব তোলে, তখন অনেকেই ধারণা করেছিলেন হয়তো দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটতে পারে। কিন্তু বাস্তবতা হলো সেই প্রস্তাব গ্রহণ করার কোনো লক্ষণই দেখা যায়নি, বরং যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হয়েছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের প্রস্তাবের প্রথম ধাপেই ছিল হরমুজ প্রণালী নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এই গুরুত্বপূর্ণ জলপথের অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়। কিন্তু এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হয়নি। ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন এই বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করলেও শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় ইরানের প্রস্তাবে সাড়া না দিয়ে উল্টো কঠোর অবস্থান বজায় রাখা হবে। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী নৌ অবরোধ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে শুরু করে। যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীকে সরাসরি নির্দেশ দেয় যাতে ইরানের কোনো জাহাজ বন্দর থেকে বের হতে না পারে এবং বাইরে থেকে কোনো জাহাজ ইরানে প্রবেশ করতে না পারে। কার্যত একটি পূর্ণাঙ্গ নৌ অবরোধ বাস্তবায়নের দিকে এগিয়ে যায় ওয়াশিংটন। ইতিমধ্যে ইউএস নেভি এই নির্দেশ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে, যা পুরো অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা সরাসরি ইরানের অভ্যন্তরে হামলা চালাবে না, কিন্তু অর্থনৈতিকভাবে দেশটিকে চাপে ফেলতে তারা তার বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চায়। এই কৌশলটি নতুন নয়, বরং ইতিহাসে বহুবার দেখা গেছে একটি দেশকে দুর্বল করতে নৌ অবরোধ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। ইরানের ক্ষেত্রেও সেই একই কৌশল প্রয়োগ করা হচ্ছে, কারণ ইরানের অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল তার বন্দরগুলোতে পরিচালিত আমদানি ও রপ্তানির ওপর। দেশের মোট বাণিজ্যের প্রায় ৮০ থেকে ৯০% এই নৌপথের মাধ্যমে সম্পূর্ণ হয়। প্রতি বছর প্রায় ১৫০ থেকে ১৬০ মিলিয়ন টন পণ্য এই বন্দরগুলো দিয়ে আদান প্রদান হয়। এর মধ্যে বড় একটি অংশ জ্বালানি ও তেলজাত পণ্য, যা ইরানের প্রধান আয়ের উৎস। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে অর্থনৈতিক চাপ যে কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। তবে এই চাপে ইরান একেবারে একা নয়। পরিস্থিতির ভেতরে ধীরে ধীরে আরেকটি বড় শক্তির উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে, সেটি হচ্ছে চীন। ইরানের উপর নৌ অবরোধ আরোপের মধ্যেই চীন একটি বিকল্প পথ খুলে দিয়েছে। পাকিস্তানের গোয়াদার বন্দরকে ব্যবহার করে ইরানের জন্য নতুন লজিস্টিক সাপোর্ট তৈরি করা হয়েছে। এই বন্দর, যা চীনের নিয়ন্ত্রণে, এখন ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। গোয়াদার বন্দর থেকে সরাসরি পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে যাওয়ার জন্য একাধিক স্থলপথ খুলে দেওয়া হয়েছে। অন্তত ৬টি রুট সক্রিয় হয়েছে, যার মাধ্যমে পণ্য পরিবহন অব্যাহত রাখা সম্ভব। জানা যাচ্ছে এই বন্দরে প্রায় ৩,০০০ কন্টেইনার পণ্য ইতিমধ্যেই জমা হয়েছে, যা ধীরে ধীরে ইরানে পাঠানো হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে অনেকাংশে পাশ কাটিয়ে যাচ্ছে। এছাড়াও করাচি বন্দর থেকে একই ধরনের পরিবহন কার্যক্রম চালানোর সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে গোয়াদার থেকে ইরানের গাবদ রুটটি সব থেকে ছোট এবং কার্যকর বলে বিবেচিত। মাত্র ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরত্বের এই রুটটি এখন একটি কৌশলগত পথ হিসেবে গুরুত্ব পাচ্ছে। এতে করে দ্রুত সময়ের মধ্যে পণ্য সীমান্ত অতিক্রম করে ইরানে পৌঁছানো সম্ভব। এই পরিস্থিতি শুধু একটি আঞ্চলিক সংকট নয়, বরং ধীরে ধীরে একটি বৃহৎ ভূ রাজনৈতিক সমীকরণের রূপ নিচ্ছে। চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইরানের সঙ্গে তাদের প্রায় ২০ বছরের একটি কৌশলগত চুক্তি রয়েছে, যার আওতায় প্রায় $৪০০ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফলে ইরানের সংকটে চীনের এই সক্রিয় ভূমিকা কোনো আকস্মিক ঘটনা নয়।
এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে, পাইপলাইন প্রকল্প। চীন গোয়াদার বন্দর থেকে তার নিজস্ব ভূখণ্ড পর্যন্ত একটি তেল পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে। এই পাইপলাইন যদি বাস্তবায়িত হয় এবং ইরানের সঙ্গে সংযুক্ত করা যায়, তাহলে সরাসরি পাইপলাইনের মাধ্যমে চীন থেকে তেল সরবরাহ সম্ভব হবে। এতে করে সমুদ্রপথে তেল পরিবহনের উপর নির্ভরতা অনেক কমে যাবে। তবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা এত সহজ নয়, কারণ এই পাইপলাইনকে যেতে হবে অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে, যার উচ্চতা কোথাও কোথাও 10 থেকে 12,000 ফুট। এত উচ্চতায় পাইপলাইন নির্মাণ করা যেমন কঠিন, তেমনি তা পরিচালনা করাও ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। এই কারণে প্রকল্পটি এখনও পুরোপুরি বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবুও চীন এই প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত। প্রায় $10 বিলিয়ন এই উদ্যোগ শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সফল হলে বিশ্ব জ্বালানি বাজারে একটি নতুন ভারসাম্য তৈরি হতে পারে। তবে প্রযুক্তিগত চ্যালেঞ্জ এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পুরো পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের অবরোধ, ইরানের প্রতিক্রিয়া, চীনের বিকল্প ব্যবস্থা, সব মিলিয়ে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। এর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। কে কি সিদ্ধান্ত নেয়, কোন দিক থেকে কি নতুন পদক্ষেপ আসে, এসবই নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। আপাত দৃষ্টিতে যা শুধু একটি আঞ্চলিক সংকট মনে হচ্ছে, সেটি হয়তো ধীরে ধীরে বিশ্ব রাজনীতির নতুন অধ্যায় লিখতে যাচ্ছে।